জামাই আমার ৬ মাসের জন্য মালয়েশিয়ার চাকরির ট্রেনিংয়ে গেছে। কিন্তু আমার ৩.৫ বছরের ছেলে হঠাৎ এক রাতে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, বাবা উপরে চিলেকোঠায় লুকিয়ে থাকে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাফি আমার স্বামী, ৪ মাস ধরে মালয়েশিয়ায়, প্রতিদিন ভিডিও কলে কথা হয়। গত পরশু রাতেও তো আমাকে কুয়ালালামপুরের রাস্তা দেখাচ্ছিল। চারপাশে ঝলমলে আলো, উঁচু উঁচু বিল্ডিং, সবকিছু একদম স্বাভাবিক। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। কি বললি আবির? আমার ছেলে আবির কম্বলটা বুক পর্যন্ত টেনে নিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, বাবা উপরে থাকে, চিলেকোঠার ঘরে। আমাদের বাসাটা ডুপ্লেক্স, নিচে ড্রয়িং রুম, রান্নাঘর আর একটা ছোট রুম। ভেতরের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে আমাদের বেডরুম আর একটা ছোট স্টাডি রুম। আর ওপরে ছাদে ওঠার জন্য কাঠের একটা দরজা। ছাদের কোনায় ছোট্ট একটা ঘর আছে, পুরনো জিনিসপত্র রাখা হয় সেখানে। পুরো ঘরটা প্রায় সারা বছর তালাবন্ধই থাকে। আমি হেসে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলাম। আবির, তুমি স্বপ্ন দেখছো শোনা? বাবা তো অনেক দূরে। আবির ভ্রুকুচকে তাকালো। না মা, সত্যি। বাবা মাকে বলেছে কাউরে যেন না বলি। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। তাহলে আমাকে বললি কেন? ছোট্ট ছেলেটা এবার গলা নামিয়ে বলল, কারণ বাবা অনেক ভয় পায়। ওর কণ্ঠ কেঁপে উঠল। বাবা কাঁদেও মা। আমি কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই বয়সের একটা বাচ্চা এত গুছিয়ে এমন গল্প বানাতে পারে? নিজেকে বোঝালাম, বাচ্চারা অনেক সময় স্বপ্ন আর বাস্তব গুলিয়ে ফেলে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। আচ্ছা, এখন ঘুমাও। ঘর থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই আমার চোখ চলে গেল উপরে ওঠার কাঠের দরজাটার দিকে। শেষ কবে ওই ঘর খুলেছি মনে নেই। হয়তো শীতের কাপড় নামানোর সময়। অসম্ভব, ওখানে কেউ লুকিয়ে থাকবে, এটা অসম্ভব। কিন্তু সেদিন রাতে আমার আর ঘুম হলো না। বারবার কানে বাজতে লাগলো, বাবা অনেক ভয় পায়, বাবা কাঁদে। পরদিন শনিবার ছিল। আমি আবিরকে নিয়ে কাছের একটা শপিং মলে গেলাম। গেমস খেললো, বেলুন কিনলো, আইসক্রিম খেলো। সারাদিন এত হাসি খুশি ছিল যে আগের রাতের কথাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম। বাসায় ফিরেও ঘুমিয়ে পড়ার পর আবার সেই দরজাটার দিকে তাকালাম। মনে হলো একবার দেখে আসি। আমি নিচ থেকে চাবিটা এনে ওপরে উঠলাম। তালার উপর হালকা ধুলা জমে আছে। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ শোয়নি। দরজা খুলতেই ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশে তাকালাম। পুরনো চেয়ার, ভাঙা টেবিল, কয়েকটা কার্টুন, অপ্রয়োজনীয় জিনিসপত্র। কেউ নেই। মেঝেতে ধুলা জমে আছে। কোথাও মানুষের পায়ের ছাপও নেই। নিজের উপরই রাগ লাগলো। আমি একটা ছোট বাচ্চার কথা শুনে সত্যি সত্যি চিলেকোঠার খুঁজতে চলে এসেছি। দরজা বন্ধ করে নিচে নেমে এলাম। রাত ৯টার দিকে রাফি ভিডিও কল দিল। স্ক্রিনে দেখলাম ও একটা হুডি পরে বসে আছে। পেছনে হোটেল রুমের মতো পরিবেশ, ল্যাপটপ খোলা, কিছু কাগজপত্র ছড়ানো। আবির কেমন আছে? ভালো। আজকে ওর ছবিগুলো দেখলাম ফেসবুকে। অনেক মজা করেছে মনে হয়। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। চেহারা স্বাভাবিক, গলার স্বর স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। নিজেকে আবারও বোঝালাম, আমি বেশি ভাবছি। পুরো ১ সপ্তাহ আবির আর ওই কথা বলেনি। আমিও ভুলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু বুধবার রাতে সবকিছু আবার বদলে গেল। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। বাসায় এসে দেখি কাজের খালা আবিরকে খাইয়ে গল্প শোনাচ্ছে। আমি ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। হঠাৎ ও ফিসফিস করে বলল, মা, আজকে বাবা মাকে স্ট্রবেরি বিস্কুট খাইয়েছে। আমার হাত থেমে গেল। কি বললি? বাবা, তুমি অফিসে যাওয়ার পরে নিচে নেমেছিল, আমার সাথে লেগো খেলছে। আমার বুক ধড়পড় করতে লাগলো। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। ক্যাবিনেট খুলতেই দেখি সত্যি স্ট্রবেরি বিস্কুটের প্যাকেটটা অর্ধেক খালি। আমি পরিষ্কার মনে করতে পারছি এটা আমি কয়েকদিন আগে কিনে রেখে দিয়েছিলাম। আবিরকে দেইনি। আমি কাজের খালাকে জিজ্ঞেস করলাম। সে কসম করে বলল, বিস্কুট সে খোলেইনি। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। পরদিন সকালে আবিরকে সামনে বসালাম। আবির, সত্যি করে বলো, বাবা কবে থেকে আসে? ও আঙ্গুল গুনতে গুনতে বলল, অনেক দিন। 10টা আঙ্গুল 2বার গুনল। আমি হিসেব করে বললাম, 20 দিন। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। বাবা লুকিয়ে থাকে কেন? আবির এবার তার খেলনা খরগোশটা জড়িয়ে ধরল। বাবা বলছে খারাপ মানুষ ওরে খুঁজতেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কোন খারাপ মানুষ? জানি না। বাবা বলছে তারা জানলে আমরা সবাই বিপদে পড়ব। ওর গলা কেঁপে উঠল। বাবা খুব ভয় পায় মা। আমি ঠোঁট কামড়ে বসে রইলাম। যদি আবির সত্যি কথা বলে, তাহলে আমার অফিসে যাওয়ার পর আর কাজের খালা আসার আগের সময়ের মধ্যে
কেউ একজন এই বাসায় ঘোরাফেরা করে, আর সেই মানুষটাকে আবির তার বাবা ভাবছে। কিন্তু কিভাবে? সাদের ঘর তো তালাবন্ধ। নাকি অন্য কোনো রাস্তা আছে? সেদিন অফিসে যাওয়ার পর আমি অর্ধেক দিন ছুটি নিয়ে বাসায় ফিরে এলাম। পুরো বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমি নিজেই ইন্টেরিয়র ডিজাইনার। এ বাসার প্রতিটা কোণা আমার চেনা। সব জানালা ভেতর থেকে আটকানো। মূল দরজার দুইটা চাবি, একটা আমার কাছে, আরেকটা রাফির কাছে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। শেষমেশ আমি একটা কাজ করলাম। পুরনো একটা মোবাইল চার্জে লাগিয়ে বুকশেলফের ভেতর লুকিয়ে রাখলাম। ভিডিও রেকর্ড অন করে দিলাম। ক্যামেরা থেকে পুরো ড্রয়িং রুম আর রান্নাঘর দেখা যায়। তারপর আমি প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। সারাদিন মাথার ভেতর কেবল একটাই চিন্তা ঘুরছিল। দুপুর 2টার পর আর সহ্য করতে পারলাম না। বাসায় ফিরে কাজের খালাকে বললাম আবিরকে নিচে নিয়ে যেতে। আমি দৌড়ে মোবাইলটা বের করলাম। 7 ঘন্টার ভিডিও। ফাস্ট ফরওয়ার্ড দেখতে লাগলাম। সকাল 8টা। আমি বের হচ্ছি। 8টা 20। কাজের খালা এসেছে। 9টার দিকে খালা আবিরকে নিয়ে নিচে গেছে। তারপর পুরো বাসায় ফাঁকা। সময় কেটে যাচ্ছে। নীরব, অস্বাভাবিক নীরব। হঠাৎ ভিডিওর টাইমে 9টা 43 মিনিট দেখাচ্ছে। আর ঠিক তখনই আমার আঙ্গুল থেমে গেল। স্ক্রিনে যা দেখলাম সেটা দেখে আমার পুরো শরীরে রক্ত যেন জমে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভিডিওতে দেখা গেল ড্রয়িং রুম পুরো ফাঁকা, কিন্তু হঠাৎ করে বুকশেলফের পাশে দেয়ালটা যেন একটু নড়ল। আমি ভিডিও থামিয়ে আবার চালালাম। না, ভুল দেখিনি। আমাদের বুকশেলফের পেছনের কাঠের প্যানেলটা ধীরে ধীরে ভেতরের দিকে সরে গেল, আর সেই অন্ধকার ফাঁক থেকে একজন মানুষ বেরিয়ে এলো। আমার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। লোকটার গায়ে কালো হুডি, মাথা নিচু, কিন্তু যখন সে মুখ তুলল আমি চিৎকার করে উঠলাম, ওটা রাফি, আমার স্বামী। ঠিক একই মুখ, একই চোখ, একই হাঁটার ভঙ্গি। আমি স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভিডিওতে রাফি চারপাশে তাকালো। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেল। ফ্রিজ খুলল, পানি খেলো। তারপর নিচু হয়ে আবিরের খেলনাগুলো হাতে নিল। আমার ছেলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ভিডিওতে কোনো শব্দ নেই, কিন্তু বুঝতে পারছিলাম আবির হাসছে। রাফি ওকে কোলে তুলে নিল। তারপর সে হঠাৎ ক্যামেরার দিকে তাকালো। আমার বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ড ধরে সে স্থির চোখে তাকিয়ে রইল বুকশেলফের দিকে। মনে হচ্ছিল সে বুঝে গেছে কেউ তাকে দেখছে। তারপর ধীরে ধীরে ঠোঁটে আঙ্গুল রাখল। চুপ থাকার ইশারা। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিও শেষ হওয়ার আগেই আমি বুকশেলফের কাছে ছুটে গেলাম। সব বই সরালাম। তারপর পেছনের কাঠের প্যানেল চাপ দিতেই খট করে শব্দ হলো। দেয়ালের একটা অংশ ভেতরের দিকে খুলে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। একটা সরু গোপন পথ, অন্ধকার সিঁড়ি ওপরে উঠে গেছে। আমার হাত পা কাঁপছিল। এ বাসার ডিজাইন আমি নিজেই করেছি, কিন্তু এই পথের কথা আমি জানি না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম। সিঁড়িটা গিয়ে শেষ হলো ঠিক সেই চিলেকোঠার ঘরে, যে ঘর আমি সেদিন দেখেছিলাম। কিন্তু এবার ঘরটা অন্যরকম। কার্টনের পেছনে লুকানো একটা ছোট্ট বিছানা, মিনারেল ওয়াটারের বোতল, কিছু শুকনো খাবার, ওষুধ, আর দেয়ালে ঠেস দিয়ে বসে আছে একজন মানুষ, রাফি। আমাকে দেখে সে আতঙ্কে উঠে দাঁড়ালো। নীলা, তুমি এখানে কেন? আমি কাপা গলায় বললাম, তুমি তুমি মালয়েশিয়া না? রাফির চোখ লাল, দাড়ি গজিয়েছে, মুখ শুকনো। সে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলল, আমি কোথাও যাইনি। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ হচ্ছিল। আমি দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইলাম। মানে, তুমি মালয়েশিয়ায় যাওনি? রাফি ধীরে ধীরে বসে পড়ল। তার চোখ দুটো অদ্ভুত ক্লান্ত। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত গিয়েও ফিরতে বাধ্য হই। কেন? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, বরং নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কারণ আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছিলাম। আমার শরীর কেঁপে উঠল। কি দেখেছিলে? রাফি ঠোঁট ভিজিয়ে বলল, আমার অফিসের একজন পার্টনার ছিল, সাইফুল। আমরা কয়েকজন মিলে একটা বড় প্রজেক্টে কাজ করছিলাম। সেখানে কোটি টাকার দুর্নীতি হচ্ছিল। আমি হতভম্ব হয়ে শুনছিলাম। আমি সব বুঝে ফেলেছিলাম। তারা ভেবেছিল আমি পুলিশে যাব, তাই বলে তুমি লুকিয়ে থাকবে? রাফি এবার মাথা তুলে তাকালো। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার বুক কেঁপে উঠল। কি? এয়ারপোর্টে যাওয়ার আগের রাতে আমাকে ফলো করা হচ্ছিল। তারপর একটা ফোন আসে। তারা বলে আমি যদি মুখ খুলি তাহলে আগে তোমাদের মেরে ফেলবে। আমার পা দুর্বল হয়ে এলো। রাফি কাপা গলায় বলল, আমি পুলিশের কাছে যেতে পারিনি, কারণ আমি জানতাম ওদের হাত অনেক লম্বা। তাহলে আমাকে বলনি কেন? সে চোখ বন্ধ করল।
কারণ তুমি ভয় পেতে। আর যত কম জানবে তত নিরাপদ থাকবে। আমি হতাশ গলায় বললাম, তাই বলে 4 মাস ধরে তুমি এই ঘরে লুকিয়ে আছো? প্রথমেই ভাবছিলাম কয়েক দিনের জন্য, তারপর পরিস্থিতি খারাপ হতে থাকে। আমার মাথায় হঠাৎ একটা প্রশ্ন এলো। ভিডিও কল। রাফি ধীরে ধীরে একটা ল্যাপটপ এগিয়ে দিল। স্ক্রিনে অসংখ্য ভিডিও ক্লিপ, কুয়ালালামপুরের রাস্তা, হোটেল রুম, রেস্টুরেন্ট। সে নিচু গলায় বলল, আগে থেকে রেকর্ড করা। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মানে এতদিন আমি একটা সাজানো জীবনের সাথে কথা বলেছি। আমি রাগে কাঁপতে লাগলাম। তুমি আমাকে বোকা বানিয়েছ। রাফি মাথা নিচু করল। জানি, আমার ছেলেকে পর্যন্ত মিথ্যা বলেছ। আমি চেয়েছিলাম আবির ভয় না পাক। আমি চোখ মুছলাম। ঠিক তখনই নিচে হঠাৎ দরজার বেল বেজে উঠল। টিংটং। আমরা দুজনেই জমে গেলাম। আবার বেল বাজল। তারপর দরজায় ধাক্কা। রাফির মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। নিচে দরজায় আবার জোরে ধাক্কা পড়ল। ধরাম, ধরাম। আমার বুক কেঁপে উঠছিল। রাফি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, নীলা, তুমি নিচে যাও, স্বাভাবিক থাকো, কিছু বুঝতে দিও না। আমি হতভম্ব হয়ে তাকালাম। কারা এসেছে? সাইফুলের লোক হতে পারে। আমার গলা শুকিয়ে গেল। নিচে আবার বেল বাজল। আমি কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে ভদ্র গলা ভেসে এলো, আপা, কোরিয়ার। আমি কিছুটা থমকালাম। এই সময় কোরিয়ার? পিপল দিয়ে তাকা দিয়ে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে। একজনের হাতে ছোট পার্সেল, কিন্তু তাদের চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দরজা খুললাম না। কোন কোম্পানি? বাইরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একজন বলল, রাফি সাহেবের নামে পার্সেল। আমার শরীর জমে গেল। ওরা জানে রাফির নাম। আমি কাপা গলায় বললাম, উনি দেশে নেই। বাইরে থাকা লোকটা ধীরে ধীরে বলল, আমরা জানি উনি দেশে আছেন। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তারপর খুব আস্তে এসে আরেকটা কথা বলল, আপা, দরজা খোলেন, না হলে খারাপ হবে। আমার বুকের ভেতরটা ধপধপ করছিল। ঠিক তখনই ওপরে কোথাও কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। ধাম। বাইরের লোকগুলো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তারপর একজন ফিসফিস করে বলল, ও উপরে আছে। পরের মুহূর্তে দরজায় প্রচণ্ড লাথি পড়ল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। ধরাম। আবির ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো। আমি দৌড়ে ছেলেকে কোলে নিলাম। ওদিকে দরজা ভাঙার শব্দ বাড়ছে। ঠিক তখনই ওপরে থেকে রাফি চিৎকার করলো, নীলা, পেছনের দরজা দিয়ে বের হও। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে রান্নাঘরের দিকে দৌড়ালাম। পেছনের ছোট দরজাটা খুলতেই ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। আমি বাইরে বের হতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গুলির শব্দ হলো। ঠাস। আমি চিৎকার করে ঘুরে তাকালাম। ড্রয়িং রুমের ভেতর রাফি দাঁড়িয়ে, আর তার কাঁধ থেকে রক্ত ঝরছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। রাফি দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার সাদা টি শার্ট লাল হয়ে যাচ্ছে। দরজা ইতিমধ্যে ভেঙে গেছে। দুইজন লোক ভেতরে ঢুকেছে। একজনের হাতে পিস্তল। রাফি দাঁতে দাঁত চেপে চিৎকার করল, নীলা, পালাও। আমার পা নড়ছিল না। আবির আমার গলা জড়িয়ে কাছে। লোকগুলোর একজন চেঁচিয়ে উঠল, ওকে জীবিত রাখার দরকার নাই। আমি আতঙ্কের পেছনে দরজা দিয়ে বাইরে দৌড় দিলাম। আমাদের বাসার পেছনে সরু গলি। আমি খালি পায়ে ছুটছি। আবির কাছে, পেছনে চিৎকার, দৌড়ানো শব্দ। আমার মনে হচ্ছিল ওরা আমাদের পেছনেই আছে। গলির শেষ মাথায় এসে আমি ফোন বের করলাম। হাত কাঁপছে, এত বেশি যে নম্বর চাপতেই পারছি না। অবশেষে পুলিশে কল দিলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরল। আমি আতঙ্কে ঘুরে চিৎকার করলাম, কিন্তু পরের মুহূর্তেই থেমে গেলাম। রাফি। সে হাঁপাচ্ছে, মুখ ফ্যাকাশে, কাঁধ থেকে রক্ত ঝরছে। চলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আহত, সময় নেই। দূরে আবার লোকগুলোর গলা শোনা যাচ্ছে। রাফি আমাদের একটা পরিত্যক্ত গ্যারেজের ভেতর নিয়ে ঢুকল। তারপর দরজা ভেতর থেকে আটকে দিল। আমি তাড়াতাড়ি ওর ক্ষত চেপে ধরলাম। রাফি যন্ত্রণায় চোখ বন্ধ করল। নীলা, আমার কথা শোনো। আমি কাঁদতে কাঁদতে বললাম, চুপ করো, তোমাকে হাসপাতালে নিতে হবে। সে মাথা নাড়ল। যদি আমি বাঁচি না, এমন কথা বলবে না। রাফি কষ্ট করে পকেট থেকে একটা ছোট পেনড্রাইভ বের করল। এটার মধ্যে সব প্রমাণ আছে, দুর্নীতির সব ডকুমেন্ট। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। এটার জন্যই ওরা আমাদের মারতে চায়। হঠাৎ বাইরে গাড়ির শব্দ থামল। তারপর ধীরে ধীরে কারো পায়ের আওয়াজ। আমরা নিঃশ্বাস বন্ধ করে রইলাম। বাইরে একজন বলল, ওরা এখানেই আছে। বাইরে পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো গ্যারেজ জুড়ে শোনা যাচ্ছে।
রাফি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। আমি কাপা হাতে ওর ক্ষত চেপে ধরে আছি। হঠাৎ গ্যারেজের টিনের দরজায় শব্দ হলো, খচখচ। কেউ বাইরে থেকে দরজা খুলতে চেষ্টা করছে। আবির আমার বুকে মুখ গুজে খাচ্ছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই মনে মনে বলছিলাম, আল্লাহ, আমাদের বাঁচাও। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেন শোনা গেল। বাইরে থাকা লোকগুলো হঠাৎ অস্থির হয়ে উঠল। একজন বলল, পুলিশ। আরেকজন দাঁতে দাঁত চেপে বলল, চল, পরে দেখা যাবে। কয়েক সেকেন্ড পর গাড়ির শব্দ দূরে মিলিয়ে গেল। আমি হাঁপ ছেড়ে বসে পড়লাম। রাফি চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি পুলিশ ডাকছিলে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিছুক্ষণ পর সত্যি পুলিশ এসে আমাদের উদ্ধার করল। রাফিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন গুলিটা কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, অল্পের জন্য বেঁচে গেছে। আমি হাসপাতালের করিডোরে বসে কাঁপছিলাম। সবকিছু যেন দুঃস্বপ্ন। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে আমার সামনে বসলেন। ম্যাডাম, আপনার স্বামী যেসব তথ্য দিয়েছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি চুপ করে রইলাম। অফিসার নিচু গলায় বললেন, এই চক্রটা অনেক বড়। কয়েকজন ব্যবসায়ী আর রাজনৈতিক দল জড়িত। আমার বুক কেঁপে উঠল। তাহলে আমরা কি নিরাপদ? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সত্যি বলতে এখনো না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। আমি কাপা হাতে মেসেজ খুললাম। সেখানে লেখা, পেনড্রাইভ পুলিশকে দিলে পরের লাশটা হবে তোমার ছেলের। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি আতঙ্কে জমে গিয়েছিলাম। ফোনের স্ক্রিনে মেসেজটা এখনও জ্বলছে, পরের লাশটা হবে তোমার ছেলের। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় আবিরকে দেখলাম। একজন মহিলা কনস্টেবলের কোলে ঘুমাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। না, যাই হোক, আমি আমার ছেলেকে কিছু হতে দেব না। সেই রাতেই পুলিশ আমাদের সেফ হাউসে নিয়ে গেল। রাফি দেওয়া পেনড্রাইভে ভয়ঙ্কর সব তথ্য ছিল, ব্যাংক ট্রানজেকশন, ঘুষের প্রমাণ, বিদেশি টাকা পাচারের ডকুমেন্ট, এমনকি কয়েকটা খুনের ভিডিও ফুটেজও। পরদিন সকাল থেকে টিভি নিউজে তোলপাড় শুরু হয়ে গেল। একটার পর একটা বড় লোক গ্রেফতার হচ্ছে। সাইফুল পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সীমান্ত পার হওয়ার আগেই ধরা পড়ে। সবকিছু যেন সিনেমার মতো লাগছিল, কিন্তু আমার ভেতরের ভয় তখনও যায়নি। 3 দিন পর রাতে হাসপাতালে রাফির পাশে বসেছিলাম। ও ঘুমাচ্ছিল। আমি ধীরে ধীরে ওর হাত ধরলাম। 4 মাসের রাগ, ভয়, কষ্ট সব মিলেমিশে বুক ভারী হয়ে আছে। হঠাৎ রাফি চোখ খুলল, দুর্বল গলায় বলল, তুমি আমার উপর খুব রাগ করেছ, তাই না? আমার চোখ ভিজে উঠল। তুমি আমাকে বিশ্বাস করনি। সে চুপ করে রইল। তারপর আসতে বলল, আমি শুধু তোমাদের বাঁচাতে চেয়েছিলাম। আমি কিছু বললাম না, কারণ সত্যিটা হলো ও ভুল করেছে, ভীষণ ভুল। কিন্তু এই মানুষটাই মৃত্যুর ভয় নিয়ে 4 মাস আমাদের কাছে লুকিয়ে থেকেছে, শুধু আমাদের চোখের সামনে রাখতে। আমি মাথা নিচু করে কাঁদতে লাগলাম। রাফি কষ্ট করে হাত বাড়িয়ে আমার চোখের পানি মুছে দিল। ঠিক তখনই পাশের সোফায় ঘুমন্ত আবির আধো ঘুমে ফিসফিস করে বলল, মা, বাবা আর ভয় পায় না তো? আমি তাকিয়ে রইলাম আমার ছোট্ট ছেলেটার দিকে। তারপর রাফির হাত শক্ত করে ধরে আসতে বললাম, না সোনা, এখন থেকে আর তোমার বাবা লুকিয়ে থাকবে না, তোমাদের সাথেই থাকবে। সমাপ্ত।